চ্যালেঞ্জ থাকলেও ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় বার্মার সাথে সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান একথা বলেন। শনিবার বিকেলে 5টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে প্রণয় বার্মার বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে। সেই প্রেক্ষিতে ভারতের হাইকমিশনার তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা মতবিনিময় করছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে কূটনীতিকদের সাথে। তারেক রহমান সাহেব দেশে আসার পরে একের পর এক সরকারের প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন, সাক্ষাৎ করতে আসছেন। এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা, শুধু বাংলাদেশের নয়। ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন 25 তারিখে আর মানুষের সমাগম ঢাকাতে, ওইটা দেখে বিশ্বমহল, বিশ্ববাসী, বিশ্ব স্টেক হোল্ডাররা, যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স, বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা, নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি বাট ফর দ্য রিজন। তো স্বাভাবিকভাবে ওনার প্রতি এখন ইন্টারেস্ট, আগ্রহ আছে কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি। তো এটা স্বাভাবিক, ওনার সাথে যে যোগাযোগগুলো হচ্ছে ওই আগ্রহ থেকেই হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদনের শুনানির প্রথম দিনে 51 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। শনিবার দিনভর শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত 5 জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়, তা চলে গতকাল শুক্রবার পর্যন্ত। এ সময় মোট 645টি আপিল আবেদন জমা পড়ে ইসিতে। এসব আপিলের শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। আজ 71 থেকে 140 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হবে। এ মামলায় তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠনের জন্য প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামি পক্ষকে শুনবেন ট্রাইব্যুনাল। যদিও 14 জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন পলকের আইনজীবী লিটন আহমেদ। গত 7 জানুয়ারি এই আবেদন করেন তিনি। এছাড়া পলাতক জয়ের পক্ষে লড়বেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মঞ্জুর আলম। গত 17 ডিসেম্বর আদেশে দেওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় শুনানি করবে প্রসিকিউশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, ইসিতে দ্বিতীয় দিনের আপিলের শুনানিকে ঘিরে আসলে কেমন পরিস্থিতি আছে সেটা সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে যে আপিল করা হয়েছে সেই আপিলের নিষ্পত্তির জন্য আজকে কিন্তু শুনানি, দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। সেই গতকাল ছিল প্রথম দিন, আজ দ্বিতীয় দিন। আজ 71 থেকে 140 নম্বর পর্যন্ত আপিল শুনানি হবে। এর আগে গতকাল আপিল শুনানির প্রথম দিনে 1 থেকে 70 নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন গতকালকে 51 জন, এবং 52 জনের আবেদন মঞ্জুর হয়েছে এবং 51 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং আর এর আগের বাছাইয়ে বৈধ একজনের মনোনয়ন বাতিল হয়েছে, যেটা আরেকজন প্রার্থী যেটা আপিল করেছিলেন তার প্রার্থিতা বাতিলের জন্য মূলত
একজনের প্রার্থিতা সেজন্য বাতিল হয়েছে। আপিল নামঞ্জুর হয়েছে মূলত গতকালকে 15 জনের, 3 জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং বা বিবেচনাধীন রাখা হয়েছে। আজকে সকাল 10টা বাজে শুরু হয়েছে। 10 তারিখ থেকে 18 জানুয়ারি পর্যন্ত মূলত এই আপিল শুনানি চলবে। এছাড়া গতকালকে যাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন তার মধ্যে ঢাকা 9 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা রয়েছেন, জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার 2 আসনের দলটির প্রার্থী হামিদুর রহমান আজাদ কিন্তু গতকালকে ফিরে পেয়েছেন। আপনি জানেন যে আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে মোট 2568 জন মনোনয়ন পত্র যে দাখিল করেছিলেন, এর মধ্যে 842 জনের প্রার্থিতা মনোনয়নপত্র বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। বাছাইয়ের স্বতন্ত্র প্রার্থীরা বেশি বাদ পড়েন। আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে, 18 তারিখ পর্যন্ত শুনানি চলবে। রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে দ্বিতীয় দিনের আপিলের শুনানির সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইলিয়াস মাতবর। দেশের 20 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোর 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে আরও অন্তত 2 দিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এই মাসে অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কম বেশি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি 4 জেলায় নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ। এছাড়া দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় কুয়াশার পরিমাণ বেড়েছে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী গোলাম আরিফ লিটনের সাথে। লিটন, দ্বীপ জেলা ভোলায় শীতের প্রকোপ কেমন দেখছেন, সে সাথে মৎস্যজীবীদের ওপর এর প্রভাব কেমন পড়ছে? শাওন, আপনি জানেন গোটা দেশ জুড়ে কিন্তু শীতের প্রকোপ অনেকটা বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু জনজীবন বিপন্ন হয়ে গিয়েছে। বিশেষ করে আপনি জানেন যে এটি কিন্তু উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলা, এখানে মাছের উপরেই কিন্তু নির্ভর করে আমাদের এক প্রকার বাঁচতে হয়। সেই শীত বেড়ে যাওয়ার কারণেই কিন্তু নদীগুলোতে জেলেদের যাওয়া অনেকটা কমে গিয়েছে, যার ফলে কিন্তু মৎস্য ঘাটগুলিতে ঘুরে দেখা গেছে যে মৎস্যঘাট আগের মতো সে হাক ডাক আর নেই, যার কারণেই ঘাটের যে আড়তদাররা রয়েছে তারা বলছে যে শীতের কারণে জেলেরা নদীতে তেমন একটা যেতে পারে না, যার কারণে কিন্তু মাছঘাটগুলিতে মাছের তেমন একটা ভিড় নেই। আমি কিন্তু এখন রয়েছি ভোলা নতুন বাজার চত্বরে। এখানে সকাল থেকেই কিন্তু এই ভোর হতে না হতেই মানুষ কিন্তু যে পুরাতন কাপড় বিক্রি করে সেখানে এসে দাঁড়িয়েছে কাপড় কেনার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে পুরাতন কাপড় কেনার জন্য এসেছে। একদম শীতে দৌড়ে মুচড়ে গিয়েছে উপকূলীয় জেলার মানুষ। আমি একজনের কাছে জানতে চাইব যে শীতে কি অবস্থা, আপনারা কিভাবে দিন পার করছেন আপনারা? জি, আসসালামু আলাইকুম। আমাদের ভোলা জেলার ভিতরে অনেকই শীত। আমরা শীতের জন্য ঘর থেকে বেরোতে পারতেছি না। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, মুরব্বীকে অনেক কষ্ট হইতেছে। এমন শীত আমরা আর কোথাও কখনো দেখিনি। প্রচুর শীত লাগতেছে আমাকে ভোলা জেলাতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। একজন বয়স্ক লোক রয়েছেন, আচ্ছা শীতটা আপনার কাছে কিরকম মনে হইতেছে? বিগত কয়েকদিন পর্যন্ত কিরকম শীত পড়তেছে? খুব শীত, এত শীত, এমন শীত আর কখন এই এত শীত পড়ছে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বিগত সময় কখনো বিগত 10 বছরের মধ্যে কিন্তু এই উপকূলের মানুষ এতটা শীত উপলব্ধি করে নেয় যে এবার যতটা শীত উপলব্ধি করেছেন। এই পুরান কাপড়ের মার্কেটগুলিতেও কিন্তু
এখানে এই অনেক কাপড় চোপড়ের দাম বেড়ে গিয়েছে বলেও কিন্তু আমাকে অনেকে অভিযোগ করেছেন। তো এখানে একজন এই পুরাতন কাপড় বিক্রেতা রয়েছে, তার কাছে জানতে চাইব যে অনেকেই কিন্তু অভিযোগ করে আসছেন যে শীতকে সামনে রেখে এক প্রকার ব্যবসায়ীরা অর্থাৎ আপনারা শীতের পোশাকের দাম বাড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে আপনার মন্তব্যটা কি? এই বিষয়ে আমার মন্তব্য হলো, শীতের দাম আমরা বাড়াই দিছি, শীত পরে ঠিক আছে, কিন্তু মোকামে মালের দাম খুব বেশি রাখতেছে আমাদের কাছ থেকে, যেটা 5,000 এটা 10,000, 8,000, 7,000 এরকম ধরতেছে। তখন আমাদের কিনা বেশি পরে আমরা কি করবো? ভাঙার পরে অর্ধেক মাল ফালাই দিতে হয়, অর্ধেক মাল রাখতে হয়, এইভাবেই আমাদের বিক্রি করতে হয়। 2-4 পয়সা বেশি না বিক্রি করলে আমরা কিভাবে চলবো, কিভাবে খাওয়া দাওয়া করবো? সবারই তো পেট ফিট আছে, এইভাবেই আমাদের চলে যাইতে হবে। শাওন, যেমনটা বলছিলেন, অর্থাৎ হলো সকলেই কিন্তু শীতকে দায়ী করেছেন। আপনি যদি মেঘনায় যান নদীর পাড়ে, সেখানেও কিন্তু শীতের জন্য মাছের দেখা কম মিলছে এবং শীতের জন্য কিন্তু শিশুরাও খুব বিপদে রয়েছে বলে হসপিটাল ও শিশু রোগী অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি যেমনটা দেখতে পেয়েছি। তো এই ছিল ভোলা থেকে শীত নিয়ে আমার সর্বশেষ খবর। শাওন। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দ্বীপজোড়া ভোলায় শীতের প্রকোপের সর্বশেষ খবর জানাচ্ছিলাম সহকর্মী গোলাম আরিফ লিটন। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় খটখট তাঁতের শাড়ির পর দিন দিন জনপ্রিয় হচ্ছে শাল চাদর। তাতে তৈরি বাহারি ডিজাইন আর নিপুণ কারুকার্যে আকর্ষণীয় শীতের পোশাক শাল চাদর প্রায় সব বয়সের নারী পুরুষের পছন্দ। খটখট তাতে তৈরি এসব শাল চাদর শীতের শুরুতেই পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার শোরুমগুলোতে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইদুর রহমান আবিদের ডেস্ক রিপোর্ট। সহজেই রমণীদের মনে স্থান করে নিয়েছে টাঙ্গাইলের তাঁতে তৈরি শাল চাদর। এসব অঞ্চলের শাল চাদরের বৈশিষ্ট্য হল বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁত কলে সাদা কালো ও আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে তৈরি করা হয়। 2-2.5 হাত প্রস্থ এবং 4-5 হাত দৈর্ঘ্যে তৈরি হয় এসব শাল চাদর। জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় 6 শতাধিক পরিবার শাল চাদর তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। তাঁত মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সারা বছর শাড়ি তৈরি করলেও শীত মৌসুমের শুরু থেকে মধ্য শীত পর্যন্ত তারা বেশি পরিমাণে শাল চাদর তৈরি করেন। সবার বাড়িতে একটা তাঁত আছে, কিন্তু সবাই এই সুতার ক্রাইসিসের কারণে কাজ করতে পারে না। সুতা ঢাকাতে আনি, জেনে সুযোগ পাই, জেনে 2টা কম পাই হেনে যাই, গলা সিং বাতুলি ছাতি আড়ি আমরা কাইটা খালি ওই বাইন্দা দিয়ে দিই, ওরা নিয়ে ধুইবো, ইস্ত্রি করবো। আমরা যে দর বেশি তার চেয়ে ওরা জোড়ায় 200 টাকা বেশি বেশি। তাঁত শ্রমিকরা জানান, একজন শ্রমিক দিনে হাতে 12টা তাঁত বুনতে পারে আর হ্যান্ডলুম মেশিনে 15 থেকে 20টি শাল চাদর তৈরি করেন। এতে যা মজুরি পান তাতে কোনোরকম তাদের সংসার চলে। আর তাঁত মালিকরা জানান, সুতাসহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধির কারণে তাদের শাল চাদর তৈরির প্রধান প্রতিবন্ধকতা। মাছ আপনার কন্টিনিউ চলে শীতের যে মৌসুমে, আর গরমের সিজনে হয়তো একটু কম থাকে, কিন্তু আমরা স্টক করে রাখি মাল। এটা নিয়ে আমাদের পুরো ফ্যামিলি চলে, এটা দিয়ে সংসার চলে আমাদের, কিন্তু তেমন আমরা পাই না বেশি। অনেকবার বলছে যে তাঁতি অনেক সুবিধা দিব, এখন দেয় না। তাঁতে তৈরি শাড়ির পাশাপাশি শাল চাদর শিল্প সম্প্রসারণের জন্য তাঁত মালিকদের ঋণ ও আকর্ষণীয় নতুন ডিজাইনের জন্য ট্রেনিং দেওয়া হয়। এর জন্য কাজ করছে জেলা তাঁত বোর্ড। কাপড় তৈরির জন্য এবং চাদর তৈরির জন্য আমাদের ঋণ সহায়তা বিদ্যমান আছে। আমরা তাঁতিদের বাসায় যে যাদের প্রয়োজন আমরা তাদের ঋণ সহায়তায় দিয়ে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা বা আমাদের ডিজাইনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তাদের ট্রেনিং। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, সরকারি প্রণোদনার পরিধি আরও বাড়ানো এবং সরকারিভাবে শীত প্রধান দেশগুলোতে ব্যাপক হারে শাল চাদর রপ্তানির উদ্যোগ নেওয়া গেলে আরও অনেক দূর এগিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করছেন শিল্পের সাথে জড়িতরা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পূর্ণ করার সিদ্ধান্তে সামনে রেখে সারা দেশে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে স্টেশন ট্রেন যাত্রীদের মাঝে ও পৌরসভার বিভিন্ন স্থানে গণভোট সংক্রান্ত এই প্রচার লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তাপসি রাবেয়া। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানভীর হোসেন, উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রধান সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউএনএ
ইউএনও ব্যক্তিগত সহকারী মোহাম্মদ কামাল হোসেন আমজাদ হোসেন। ঝিনাইদহের মহেশপুরে গণভোট 2026 সংসদ নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভৈরব বাজারে এই সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, প্রস্তাবিত গণভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এতে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। সিরাজগঞ্জের সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 9টার দিকে সিরাজগঞ্জের শহরের এসবি ফজলুল হক রোডে তার নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, রাত 9টার দিকে একটি মোটরসাইকেলে করে 3 যুবক তার বাড়ির সামনে আসে এবং 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আরিফ বাহিনীর প্রধান আরিফ ও যুবলীগ নেতা লিটু গ্রেপ্তারের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিতের অপচেষ্টা এবং বসন্তপুর ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে আপত্তিকর ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গোয়ালন্দ মোড়ে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান কাজল সহ সভাপতি জালাউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও দেশের মানুষের জন্য তার ত্যাগ তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুর করিম রনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খায়রুল ইসলাম, আমিনুল ইসলাম, ফারদিন ফেরদৌস, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, আসাদুজ্জামান সাদ, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। দিনাজপুরের পার্বতীপুরের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভা হয়েছে। পার্বতীপুর পৌর বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার AKM কামরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাদো, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর চরাঞ্চলে নিম্ন আয়ের শীতার্থ দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ডেবনেয়ার গ্রুপের উদ্যোগে হরিরামপুর উপজেলার আজিমনগর খানবাড়ি প্রাঙ্গণে চরাঞ্চলে শীতার্থ 3000 দরিদ্র ব্যক্তিদের মাঝে এই কম্বল বিতরণ করেন গ্রুপের প্রতিনিধি পরিচালক আকিব খান। এ সময় ধুলসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, সহ সভাপতি বিল্লাল খান উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে ওর কুমোরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কোমরপুর ত্রিমোহনী মোড় সংলগ্ন এলাকায় ভোগডাঙ্গা ইউনিয়ন এতিম, অসহায় ও দুস্থ 2 শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মাই টিভির প্রতিনিধি সাংবাদিক আশরাফুল হক রুবেল। বিশেষ অতিথি ছিলেন ফখরুল ইসলাম, হাবিবুর রহমান, আমির হোসেন আমু, আনোয়ারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। চট্টগ্রামে থিককৃত সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পথিকৃত বৃত্তি পরীক্ষা 2025-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও 39 নম্বর ওয়ার্ডের সাবেক প্রতিনিধি সরফরাজ কাদের রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটু দেব। অনুষ্ঠানে উপস্থিত সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল মালিক। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের পৃষ্ঠপোষক হারুনুর রশিদ ও ওসমান গনি সহ একাডেমির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, বান্ধব রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। রাজধানীর উত্তরায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী গোলাম বাকি ইবনে হাফিজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা 18 আসনে বিএনপির মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম এবং সেলিম রহমান সারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার কল্যাণ সমিতির সভাপতি কাজী ইকবাল কবির। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মামলায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারগুলো। হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর সৈয়দ বাড়ির মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, একটি চুরির ঘটনার পর 2 জন সন্দেহভাজন গণপিটুনির শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হলে এই ঘটনায় 8 জনের বিরুদ্ধে মামলা হয়। তাদের দাবি, মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং এতে নিরপরাধ পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। আজান হলেই দোকান বন্ধ করে নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান ব্যবসায়ীরা। এমনটি প্রতিনিয়ত ঘটে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতপুর ইউনিয়নের সমিতির হাট বাজারে। এতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনা করেন এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা। ব্যবসায়ীরা বলছেন, এতে আখিরাতে লাভবান হওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও লাভবান হচ্ছেন তারা। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকদের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মাইকে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতেই মুহূর্তের মধ্যে বদলে যায় চিত্র। বাজারের দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায়ের উদ্দেশ্যে ছুটে যায় নিকটস্থ মসজিদে। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট বাজারে সৃষ্টি হয়েছে অনুকরণীয় এই দৃষ্টান্ত। এতে বাজারে সৃষ্টি হয়েছে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। এমন উদ্যোগের জন্য এলাকা জুড়ে চলছে প্রশংসা। নামাজের সময় দোকানপাট সব হোটেল সব বন্ধ রাখবে, বন্ধ রাখবে, কেউ ওই দোকানে বসে থাকতে পারবে, আড্ডা দিতে পারবে না, টিভি দেখতে পারবে না, সবাই নামাজে। যুবক এবং বৃদ্ধ এবং সব নামাজি, ছোট ছোট ছেলে পান সবাই নামাজি, সব শ্রেণীর লোক এখন মসজিদে নামাজ পড়তে যায় আজান পড়লেই। এরকম মহতি উদ্যোগ এলাকার অন্যান্য বাজারগুলোতে শুরু করতে পারলে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে অপরাধমূলক কাজ হ্রাস পাবে এবং সামাজিক ও মানবিক কাজ বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয় মুসল্লিরা। সবাই একসাথে দোকান বন্ধ করে আমরা নামাজে যাই, আবার নামাজ শেষ করে একসাথে আমরা দোকান খুলি। আমাদের এই সমিতির বাজারে এটা সবাই একসাথে বৈশা সিদ্ধান্ত নিয়েছে। নামাজির সংখ্যা বাড়তেছে, আশেপাশে প্রতি বাজারে যদি এভাবে হতো তাহলে সবচেয়ে ভালো হতো। তা আমরা 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করি এবং নামাজ পড়ার পরে দোকান খুলি। এতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আল্লাহর অশেষ রহমতে এতে আমাদের উপকারিত আছে। দেখি যে দোকানপাট বন্ধ, মসজিদ ভরা, মসজিদে এত মুসল্লি কখনো হয় নাই। আমরা বাজার পরিচালনা কমিটি এবং দোকানদার ভাইদের সকলের সম্মতিক্রমে ঐক্যমত পোষণ করি যে আমরা নামাজের সময় আমাদের বাজারের দোকানগুলো বন্ধ থাকবে এবং আমাদের অমুসলিম ভাইরা দোকানগুলো পাহারা দেবে। সকলেই এর সাথে ঐক্যমত পোষণ করে সকলে আন্তরিকভাবে সহযোগিতা করতেছেন, আর এইভাবেই এই কার্যক্রমটা
এগিয়ে চলছে। স্থানীয়দের ঐক্য, আন্তরিকতা ও ধর্মীয় মূল্যবোধের সুন্দর সমন্বয়ে সমিতির হাটবাজার এখন হয়ে উঠেছে শান্তি, সম্প্রীতি ও ইবাদতের এক অনন্য উদাহরণ, যা দেশের অন্যান্য এলাকার জন্যও হতে পারে অনুকরণীয় মডেল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।